এই খেলাতে এইটুকু বলে দিতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলা খেলছেন তাতে তার হাত পুড়বে। তার রাজনৈতিক যেভাবে তিনি নোংরা একটা খেলায় নেমেছেন যে এ রাজ্যে হিন্দু নিধন হচ্ছে, সেই খেলাতে তার নিজেরও হাত পুড়বে। কিন্তু মহিলাদের এরা কী নজরে দেখে, মানে 12-14 বছরের আমাদের কাছে তারা বাচ্চা ছেলে, তারা পূর্ণবয়স্ক একটা হিন্দু নারীকে তারা ভোগ্যপণ্যের রূপে দেখে, অর্থাৎ তাদের মনে ছোটবেলা থেকে কি মানে হিংসার বীজ এবং ঘৃণার বীজ তাদের মধ্যে পোঁতা হয়েছে চিন্তা করে দেখো। আমরা কখনোই চাই না, আমরা সম্প্রীতির ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতারা, আমরা সম্প্রীতি চাই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যেরকম আছে। কিন্তু হিন্দুদের যদি এইভাবে ক্রমাগত আক্রমণ করতে হয় তাহলে তো আমাদেরও ভাই প্রতিরোধ করতে হবে। তো আমরা বলছি না, আসলে এরা চূড়ান্ত হিন্দু বিদ্বেষী, এবং এই যে হিন্দু নিধন হচ্ছে তারা কেউ রাস্তায় নামছে না। কই আজকে রাত দখল করছেন না কেন? এই আজকে দাঁড়িয়ে 12-14 বছরের ছেলেরা যাদের স্কুলে যাওয়ার কথা, তাদের ভবিষ্যৎ গড়ার কথা, পরীক্ষায় বসার কথা, তারা পাথর ছুঁড়ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে হিন্দু মহিলাদের টার্গেট করে বলছে যে তোর সঙ্গে শুতে দে, তা না হলে তাহলে তোর বরকে প্রাণে বাঁচিয়ে রাখবো। তো এইটাই তো হচ্ছে যে 14-15 বছরের ছেলেরা যদি 40-42 বছরের মহিলাদের এই মানে যৌন দাবি করতে পারে, তাহলে এই বাচ্চাদের ছাড়বে এরকমটা আশা করছো কি করে? যে কেন্দ্রীয় বাহিনী কদিন, তারপরে তো আমরা আছি। এই দাড়ি টুপিকে যদি সংযত না করতে পারে, যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যারা হিন্দু রয়েছে, সত্যি কথা তাদের ভবিষ্যতে খুব চিন্তা হচ্ছে। আমি খালি বলছি বহিরাগত ভোটের সময় তোমরা বহিরাগত নিয়ে এসে এখানে ভোট দেওয়াও। এখন কিছু লোককে বহিরাগত সাজিয়ে নাটক করে বিজেপির ঘাড়ে তোমরা দোষ চাপাচ্ছ। তো সম্ভবত আপনারকে ভোট দিয়েছিল, এরাও তো নিশ্চয়ই তারা বলেছিল যে দিদিকে বলো, তো আমরা বলবো দিদি আমাদের প্রতিরক্ষা দেবেন, সুরক্ষা দেবেন। তারা বোঝেননি যে দিদি হচ্ছেন শুধুমাত্র দুধেল গায়ের দিদি। এই ছেলে পুলেগুলোকে নামিয়ে দিয়েছে, তারা না জানে ওয়াকফ। তাদের জিজ্ঞেস করুন না ওয়াকফটা কী, যে সংশোধনীটা, তাদের জিজ্ঞেস করুন তোমার ভাই কত জমি গেছে, উত্তর শূন্য। চাল চুলো নেই, গরিব বাচ্চা ছেলেদের তাদের হাতে ওই হিংসার অস্ত্র, কিছু পাথর ধরে নামিয়ে দিয়েছেন। কেয়াদি 26শে বিধানসভা ভোট রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি ভোটের আগেই বলেন একটা কথা যে খেলা হবেই। খেলা হচ্ছে মালদা মুর্শিদাবাদে? হ্যাঁ, খেলছে তো। এই রাজ্যে সংখ্যালঘু যারা রয়েছে, যারা আবার মালদা এবং মুর্শিদাবাদের সংখ্যাগুরু, তারা ওখানকার হিন্দুদের সঙ্গে খেলছে। তাদের প্রাণ, তাদের সম্মান, তাদের ভবিষ্যৎ, তাদের জীবন জীবিকা, তাদের সন্তানদের নিয়ে খেলছে। এবং এই খেলাতে এইটুকু বলে দিতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলা খেলছেন তাতে তার হাত পুড়বে। তার রাজনৈতিক যেভাবে তিনি নোংরা একটা খেলায় নেমেছেন যে এ রাজ্যে হিন্দু নিধন হচ্ছে, সেই খেলাতে তার নিজেরও হাত পুড়বে। কারণ এই মুহূর্তে তৃণমূলেও তো কিছু যারা আছেন তাদের মধ্যে তো হিন্দু আর সবাই তো ওই কী বলে ওটাকে, ঈদের মজলিসে গিয়ে ওই হিজাব পরা মুসলমান না, কিছু হিন্দু আছে, তাদেরও কোথাও তার মনে ধাক্কা লাগছে। আমাদের সঙ্গে তো বহু মানুষ কথা বলেন, আমরাও বুঝতে পারছি তারাও মোটেও খুশি নন। এই যে বেশ কিছু নারীরা অভিযোগ করছেন যারা মুর্শিদাবাদে থেকে মালদহে পালাতে সক্ষম হয়েছেন, তারা বলছেন যে স্বামীদের প্রাণ রক্ষার জন্য আমাদের শরীর চাইছে, তারা প্রাণের মানে প্রাণ বাঁচাতে শরীর দিতে হবে। ঠিক, আমি গতকালই দেখলাম বাংলা হান্টকে ধন্যবাদ যে এই তোমরা এই খবরটা বের করার পরে ওটা ভাইরাল হয়ে গেছে, এবং কিছু মহিলাদের তাদের মানে ভিডিও বাইটও আমরা পেলাম। এবং এই জিনিসটা তার মানে চিন্তা করে দেখো হিন্দু মহিলাদের এরা কী নজরে দেখে, মানে 12-14 বছরের আমাদের কাছে তারা বাচ্চা ছেলে, তারা পূর্ণবয়স্ক একটা হিন্দু নারীকে তারা ভোগ্যপণ্যের রূপে দেখে, অর্থাৎ তাদের মনে ছোটবেলা থেকে কি মানে হিংসার বীজ এবং ঘৃণার বীজ তাদের মধ্যে পোঁতা হয়েছে চিন্তা করে দেখো। এই আজকে দাঁড়িয়ে 12-14 বছরের ছেলেরা যাদের স্কুলে যাওয়ার কথা, তাদের ভবিষ্যৎ গড়ার কথা, পরীক্ষায় বসার কথা, তারা পাথর ছুঁড়ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে হিন্দু মহিলাদের টার্গেট করে বলছে যে তোর সঙ্গে শুতে দে, তা না হলে তাহলে তোর বরকে প্রাণে বাঁচিয়ে রাখবো। এটা এদের শিক্ষা, এটা শুধুমাত্র এই মালদা মুর্শিদাবাদ ওয়াকফ এগুলোতে হতে পারে না। এই ঘৃণা হিন্দুদের প্রতি এটা এদের মনে একদম রয়েছে, এবং তৃণমূল সেই ঘৃণাটা বের করে আনতে এবং সেই ঘৃণাটাকে বলবৎ করাতে সাহায্য করছে, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক আখের গোছাতে। কিন্তু ওই বলে না, পাশের বাড়ি আগুন লাগলে নিজে ঘুমিয়ে থাকলে নিজের বাড়িতে কখন আগুনটি লাগবে তখন টের পাওয়া যাবে না, এখন তাই হচ্ছে। তা না হলে ওই যে আমিরুল ইসলাম, আমাদের এই জঙ্গিপুরের তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন খলিলুর সাহেব,
তারা বলছেন যে তাদের উপর আক্রমণ করা হয়েছে। এই আমিরুল ইসলাম গেছিল না পিডিএফ এর ওই কি নাম ওটাকে যেন ওই সিমির যে সংগঠন পিএফআই ওদের জমায়েতে এই আমিরুল ইসলাম গিয়েছিলেন ফারাক্কার বিধায়ক, আজকে নাকি তার বাড়িতে ভাঙচুর হচ্ছে। আসলে এই আগুন নিয়ে খেললে যে নিজের বাড়িটাও পুড়বে, নিজের হাতও পুড়বে, সেটা তৃণমূল কিছুটা হলেও বুঝতে পারছে। দিদি, দেশে বসবাস করতে গেলে অনেক কিছুর আন্দোলন আমরা করব, কিছু যদি কারোর আইন কোনো পছন্দ না হয় আন্দোলনের জায়গায় রয়েছে, কিন্তু হিংসা মানে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কোপ মেরে ফেলা হচ্ছে, এটা কোন ধরনের আন্দোলন? এটা একটাই আন্দোলন, এটা হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘু বাঁচাও আন্দোলন, সংখ্যালঘু তুষ্টি আন্দোলন। এই বছরেরই ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছিলেন যে তোমরা এরকম করছো, তারা যদি অশান্তি করে কি করবে, ব্যঙ্গের হাসি এসে লেলিয়ে দেওয়া। তো এইটা প্রভোকেশন নয়? যখন হুমায়ুন কবির বলেছিলেন মুর্শিদাবাদেই ওখানকার যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওই 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া, সেটা প্ররোচনা নয়? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে টাইট দিয়ে দেব, টাইট দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে একটা কথা বলতে চাই, আজকে আপনারা বলছেন টাইট দেবেন, 30% নিয়ে ভুলে যাবেন না, 70% যদি আপনাদের বিরুদ্ধে নামে তাহলে কিন্তু আপনারা টাইট হয়ে যাবেন। আমরা কখনোই চাই না, আমরা সম্প্রীতির ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতারা, আমরা সম্প্রীতি চাই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যেরকম আছে। কিন্তু হিন্দুদের যদি এইভাবে ক্রমাগত আক্রমণ করতে হয় তাহলে তো আমাদেরও ভাই প্রতিরোধ করতে হবে, আমাদেরও তো রাস্তায় নামতে হবে এবং আমাদেরও তো আওয়াজ তুলতে হবে। তাই সেই জায়গায় নিয়ে যাবেন না। ইতিমধ্যেই যেগুলো ভিডিও পাচ্ছি, যা খবর সব আসছে, সব আপনাদের মিডিয়াকে দিতেও পারছি না, কারণ যারা যারা পাঠাচ্ছেন তাদের জীবন সংশয় রয়েছে। কিন্তু খুব চিন্তার অবস্থা এবং বিভিন্ন জায়গায় আজকে ইতিমধ্যেই তো ভাঙড়ে শুরু করেছে লুম্পেনগিরি বাঁদরগুলো। এই বাঁদরদের কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ থামাতে পারতো না? একদিনে পারতো, যদি ইচ্ছাটা থাকতো। আপনি যেটা জিজ্ঞাসা করলেন না যে এই খেলাটা, এইটা হচ্ছে সদিচ্ছার অভাব। এই খেলাটাই চাইছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। পুলিশ স্যাটেল লাগিয়ে দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে, পুলিশ মুর্শিদাবাদে লাথি খেয়ে এসে এখানে লাথি মারছে শিক্ষকদেরকে, আবারও কি পুলিশের ব্যর্থতা প্রকাশ্য? ওমা, পুলিশ তো টেবিলের তলায় যেদিন ঢুকেছিল সেদিন থেকে তো জেনে গেছিলাম কি পুলিশেরা। এই পুলিশ রিল বানাতে পারে, এই পুলিশ শাহরুখ খানের কোলে উঠে নাচতে পারে, এই পুলিশ টাকা যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজি করতে পারে ন্যাশনাল হাইওয়েতে, এই পুলিশ যারা শিক্ষিত চাকরিহারা, সদ্য চাকরিহারা, তাদের পেটে লাথি মারতে পারে। আর যারা লুঙ্গি বাহিনী, টুপি বাহিনী, তাদের কাছে লাথি খেতে পারে, কিন্তু সেই বিষয়ে কিন্তু কথা বলবে না, বললে তাদের চাকরি চলে যাবে। তো কারণ এইরকমই তো সম্ভবত নির্দেশ আছে যে তোমরা লাথি খেয়েও লাথি মেরো না এদের। আর অন্যদের বেলায় যারা এই রাজ্যের শিক্ষিত, সে চাকরিহারা হতে পারে, বেকার যুবক যুবতী হতে পারে, তাদের আঁচড়েও, তাদের কামড়ে দিও, তাদের লাথি মেরো। দিদি, একটা নিউজ আমরা দেখছিলাম সমাজ মাধ্যমে, যেখানে একজন মহিলা বলছেন যে তার 1 সপ্তাহের সদ্যজাত সন্তানকে নিয়ে সে পালাতে বাধ্য হয়েছে, তার কি দোষ ছিল? তার তো দোষ একটা, সে হিন্দু হয়ে জন্মেছে। এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হিন্দু হয়ে জন্মেছে এবং তার সঙ্গী হয়েছে, দোসর হয়েছে ওই সেলিম, আর তার সঙ্গে হচ্ছে এই কংগ্রেস এই পশ্চিমবঙ্গে। একদম আমি আপনাকে কেন বলছি তার কারণ আছে। এই যে এখন বড় বড় কথা বলছে না যে এই কি অধীর চৌধুরীকে জেতাওনি, তারপরে মোহাম্মদ সেলিমকে জেতাওনি, কেন? দক্ষিণ মালদার মানুষ তো ঈশা খান চৌধুরীকে জিতিয়েছেন। মোথাবাড়ির সময় কোথায় ছিলেন ঈশা খান চৌধুরী? উল্টে তিনি বিবৃতি দিচ্ছেন বিজেপির দোষ, তিনি তৃণমূলের দোষ দেখতে পাচ্ছেন না। আর মোহাম্মদ সেলিম, এই যে চিন্তা করুন কি অবস্থা এদের, এই হরগোবিন্দ দাস, চন্দন দাস, যে দুজনকে মানে নিষ্ঠুর বর্বরভাবে কুপিয়ে মারলো, সেই তাদের ক্ষেত্রে তারা প্রথমে একটা বিবৃতি দিয়েছিল, নাম দেয়নি, নাম দিতে ভয়, পরবর্তীকালে ওই হয় না বাঁ হাতে পুজো করে দেওয়া, ফুল ছুঁড়ে দেওয়া, সেই রকমভাবে পরে এদের নাম দিয়েছিল। তারাও তো তোমাদের পার্টি কর্মী ছিল, তারাও তো নিশ্চয় তোমাদের জন্য গলা ফাটিয়েছিল, শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তাদের নাম পর্যন্ত দেয়নি। তাই যেরকম জগাই সেরকম মাদাই সেরকম গদাই, একজন হচ্ছেন তবলা, দুজন হচ্ছে বায়া, ভালোই জুটেছে। এরা প্রত্যেকে চূড়ান্ত হিন্দু বিদ্বেষী। আর কংগ্রেসের কথা, আরেকটা কথা, আমি তো পশ্চিমবঙ্গের কথা আপনাদের বললামই, আর কংগ্রেসের কথা আপনি দেখুন না ওয়ায়ানাড ভোটে, সেটা তো বামেরাই বলেছে নাকি যে ইন্ডিয়ান মুসলিম লীগ নিয়ে প্রিয়াঙ্কা বাড্রা ভোটে জিতেছেন, ওটা তো আমরা বলছি না। আসলে এরা চূড়ান্ত হিন্দু বিদ্বেষী এবং এই যে হিন্দু নিধন হচ্ছে, তারা
কেউ রাস্তায় নামছে না। কই আজকে রাত দখল করছেন না কেন? আজকে কেন করছেন না হোক কলরব? মানুষ মরছে। এই 7 দিনের বাচ্চাটা, তার বাড়িতে পানীয় জলের যে ট্যাঙ্ক আছে সেখানে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, সে বাচ্চাটাকে নিয়ে বাবা মা আজকে গৃহহীন। দিদি, যারা এতজন মানুষ যারা নিজের বাসস্থান হারিয়েছে, যে লোনে টোটো কিনেছিল তার টোটোটাকেও পুড়িয়ে ফেলা হয়েছে, তারা ফিরে গেলে কোথায় থাকবে? তাদের কি নিরাপত্তা দিতে পারবে পরে পুলিশ? যে পুলিশ এতদিন দিতে পারেনি আমার সন্দেহ আছে। আমাদের রাজ্য সভাপতিও বলেছেন, বিরোধী দলনেতাও বলেছেন যে আমরা আদালতের কাছে আবার যাব। ঠিক যেরকম আদালতের দ্বারস্থ হয়ে শুভেন্দু অধিকারী সেদিন শনিবার আদালত খুলিয়ে এই হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্যই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, ঠিক সেভাবে আমরা চাইবো, অনুরোধ করব আদালতকে যে আপনারা নির্দেশ দিন যে কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ ইতিমধ্যেই ধমকি শুরু হয়ে গেছে যে কেন্দ্রীয় বাহিনী কদিন, তারপরে তো আমরা আছি। এই দাড়ি টুপিকে যদি সংযত না করতে পারে, যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যারা হিন্দু রয়েছে, সত্যি কথা তাদের ভবিষ্যতে খুব চিন্তা হচ্ছে। আমি অনুরোধ করবো বাংলা হ্যান্টের মাধ্যমে সমস্ত যারা দেখেন, আপনারা তো প্রচুর তৃণমূল নেতাদেরও আপনারা ইন্টারভিউ নেন, তো তাদের বলুন যে আপনারা তো আগে হিন্দু। যখন মারবে যে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা কিন্তু সিপিএম ছিল, তারা তো সোকল্ড ধর্মনিরপেক্ষ ছিল, অসাম্প্রদায়িক নাকি ছিল, তাদেরও তো বাদ দেয়নি, নামের জন্য তাদের বাদ দেয়নি। সুতরাং যখন এইরকম হিংসা ছড়াবে তখন কিন্তু রেয়াত করবে না আপনাদেরও। তাই এই যে সরকারকে বলুন অবিলম্বে এই অপদার্থ পুলিশকে একটু কাজ করতে, পুলিশ চাইলেই পারে, পুলিশ করবে না, করতে দেওয়া হচ্ছে না, এবং সেটাই খুব চিন্তার, উদ্বেগের। দিদি, যখন আপনার বাড়িতে আমি ইন্টারভিউর জন্য আসছিলাম তখন দেওয়ালে বড় বড় করে লেখা ছিল যে লড়াইটা ধর্মের জন্য নয়, পেটের জন্য হবে, ভাতের জন্য লড়াই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ধর্মের জন্যই তো লড়াই হচ্ছে, ধর্ম বাঁচানোর লড়াই। অবশ্যই এটা ধর্মের লড়াই। আরে দেশ 47 সালে ভাগ হচ্ছিল ধর্মের ভিত্তিতে। এই কথাগুলো থেকে লুকিয়ে এলে হবে? এখন তৃণমূলের সিপিএমের কাছে বলে তারা ন্যাকা ন্যাকা করে উত্তর দেয়। এই ন্যাকামোর কোনো জায়গা নেই। ধর্মের ভিত্তিতে যে দেশ ভাগ হয়েছে সেই দেশ এবং ধর্মের এই জিগিরটাকে জিয়ে রেখেছিল। তো বাম আমলে এগুলো জিয়ে রাখা হয়নি, আলবাত হয়েছিল। তা না হলে শওকত মোল্লা থেকে শুরু করে ওই মজিদ মাস্টার থেকে শুরু করে জাহাঙ্গীর, সেলিম, যা না সব নাম পাই, মোগল দস্যুদের, এদের নামগুলো এরা কোথা থেকে এসছে? বামেদের দ্বারা জন্মেছে তারা। তো এখন পুষ্ট হয়েছে, বামেদের আমলেও হয়েছে, তৃণমূলের আমলেও হচ্ছে। এখন বলছেন যে আমরা পেট ভাতের লড়াই, কই হরগোবিন্দ দাস, চন্দন দাস তাহলে রেয়াত করলো না কেন? তারা তো পেট ভাতের লড়াইতেই নেমেছিলেন। লড়াইটা অবশ্যই ধর্মের, এবং যে ধর্মের যারা এই রাজ্যে বা যারা রয়েছেন তাদের উপর আক্রমণ করে তাদের যে পেট বা ভাত সেটার সংস্থানের উপর লাথি মারছে, সেটা নিয়ে বলুন না। আপনারা বলুন না মমতা ব্যানার্জি অবিলম্বে পদত্যাগ চাই। যখন আমরা আরজি করার সময় বলেছিলাম দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মীনাক্ষী মুখার্জি মাথা নাড়িয়ে নাড়িয়ে বলেছিলেন না আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই না। কেন? ফিশ ফ্রাই খেতে যাবে বলে পড়ে? আসল দাবিটা হচ্ছে এই অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, তার অবিলম্বে পদত্যাগ দাবি করা উচিত। তা না হলে পশ্চিমবঙ্গে যেখানে হিন্দুরা তাদের হোমল্যান্ড, আমাদের আর জায়গা থাকবে না যাওয়ার। আমার বলতে খারাপ লাগছে, আজকে ওই বাচ্চা মানে সন্তানটার কি দোষ ছিল? 19 বছরের এক জায়গা থাকবে না, মেয়েকেও তাকে রেপ করা হয়েছে নদিয়াতে। তো এইটাই তো হচ্ছে যে 14-15 বছরের ছেলেরা যদি 40-42 বছরের মহিলাদের এই মানে যৌন দাবি করতে পারে, তাহলে এই বাচ্চাদের ছাড়বে এরকমটা আশা করছো কি করে? এইটাই করা হচ্ছে। তো এই অবিলম্বে কেন মমতা ব্যানার্জি, না সিদ্দিকুল্লাহ চৌধুরী, না ববি হাকিম, যিনি গাজওয়াই হিন্দের কার্যত ডাক দিয়েছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, প্রশ্ন করা হয়নি, শোকজ করা হয়নি? এখন মমতা ব্যানার্জি বলছেন ষড়যন্ত্র, পা দেবেন না, প্ররোচনা। আপনার দলের যারা ষড়যন্ত্রকারী, আপনার দলের যারা প্ররোচনা দিয়েছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই ববি হাকিম, গ্রেপ্তার করুন তাদের গ্রেপ্তার না করলে এই আগুন থামবে না। এরা খালি বলছে বহিরাগত। ভোটের সময় তোমরা বহিরাগত নিয়ে এসে এখানে ভোট দেওয়াও। এখন কিছু লোককে বহিরাগত সাজিয়ে নাটক করে বিজেপির ঘাড়ে তোমরা দোষ চাপাচ্ছ। এই নাটক বাংলার মানুষ বুঝতে পারছে। ইউসুফ পাঠান বহিরাগত নয়? উনি তো চা খাচ্ছেন যখন মুর্শিদাবাদ, হ্যাঁ, তো যখন মুর্শিদাবাদ জ্বলছে, যখন বহরমপুর জ্বলছে, তখন উনি চা খাচ্ছেন। রাজ্যসভা সাংসদ ডেরেক বাবু ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন, আর আমাদের রাজ্যের হিন্দুরা তারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে এসে তারা ওই স্কুলের মাঠে খিচুড়ি খাচ্ছেন। এগুলো লজ্জা না? পরে ডেরেক বাবু আবার ভয় পেয়ে মুছে ফেলেছিল সেই পোস্টটা।
লজ্জা করে না এদের? যে রাজ্যের মানুষ, যেখানে আমাদের এই রাজ্যের, এরাও তো সম্ভবত আপনারকে ভোট দিয়েছিল, এরাও তো নিশ্চয়ই তারা বলেছিল যে দিদিকে বলো তো আমরা বলবো, দিদি আমাদের প্রতিরক্ষা দেবেন, সুরক্ষা দেবেন। তারা বোঝেননি যে দিদি হচ্ছেন শুধুমাত্র দুধেল গায়ের দিদি। এই যারা রয়েছে রাজ্যে সংখ্যাগুরু হিন্দু, তাদের দিদি নন। মুখ্যমন্ত্রী বলেছেন এ রাজ্যে ওয়াকফ বিলের যে সংশোধন হয়েছে সেটি লাগু হবে না। আমরা দেখতে পাচ্ছি যে তথ্যতে উঠে এসেছে ফিরহাদ হাকিম তার সস্ত্রীকের সাথে মার্বেলের একটি দোকান খুলেছে 5 বিঘা জমি দখল করে। সেই জমি কি ফিরে দিতে হবে ফিরহাদ হাকিমকে? সেই কারণেই তো প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় উনি একজন সংবিধানকে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী। আজকে আবার উনি যখন দিয়েছেন না বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে তার যখন ছবি দিয়েছেন, তো আমার খুব হাসি পাচ্ছিল এই কারণেই যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছেন, যিনি সংবিধান প্রণেতা, আর তিনি নিজে সংবিধানে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলছেন আমি ওয়াকফ আইন মানব না। যে আইন লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে গেছে, মহামহিম রাষ্ট্রপতি তিনি সইও করে দিয়েছেন, তিনি মানবেন না। মামার বাড়ির মাপদার নাকি, উনি তো বলেছেন সিএ মানবেন না, সব চিচি সব করেছিলেন। তারপরে তো রাজ্যের মানুষই তাকে ছিচি করছে। বিষয়টা হচ্ছে যে এই রাজ্যে যে ভারতের মধ্যে, এটা বুঝতে হবে, ভারতের মধ্যে দ্বিতীয় যে জমি ওয়াকফের যে জমি আছে সেটা হচ্ছে ওয়াকফের নামে সর্ববৃহৎ, সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। সবথেকে বেশি জমি ওয়াকফের নামে এই পশ্চিমবঙ্গে রয়েছে। এই পশ্চিমবঙ্গে আমি জিজ্ঞাসা করতে চাই যে জমিগুলো কাদের কাদের নামে আছে? আপনারা এই ওয়াকফ নতুনটাতে বলেছে ডিজিটাইজেশন করতে হবে, অর্থাৎ স্বচ্ছতা আনতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, যার যে জমি রেজিস্ট্রেশন করতে হবে। সেইখানেই তো আপত্তি, কারণ যে মুহূর্তে স্বচ্ছতা আসবে তখন বেরিয়ে যাবে। এই যে আপনি বললেন ফিরহাদ হাকিমের সম্পত্তি, ফিরহাদ হাকিম বলছে সব গুজব, শুধু উনিই হচ্ছেন আজব। বিষয়টা হচ্ছে যে এরা জমি কেড়ে নিয়েছে, ওয়াকফের যে জমি যেগুলো যেটা হচ্ছে ওয়াকফ আল আওলাদ, অর্থাৎ যেটা ঈশ্বরকে দিয়ে দিয়েছেন এবং সেটা পারিবারিক ক্রমে ঈশ্বরের নামে দেওয়া, সে থাকবে তো নিশ্চয়ই। কিন্তু যেটা ওয়াকফ বাই চয়েস, অর্থাৎ যেটা মানে জোর করে কেড়ে নেওয়া আছে, 5 বছর থাকলেই নাকি ওয়াকফ। কল্যাণ ব্যানার্জি বলেছিলেন না যে 15 জন না 9 জন গিয়ে নামাজ পড়লেই নাকি ওয়াকফ। আমি বলছি, অনুরোধ করছি, 9 জন যারা জাতীয়তাবাদী মুসলমান তারা যান কল্যাণবাবুর বাড়িতে গিয়ে নামাজ পড়ে বলুন আপনার বাড়িটা আজকে থেকে ওয়াকফ সম্পত্তি। তখন বুঝবো কত ধানে কত চাল। বলতে ভালো লাগে। আসলে এরা প্রচুর জমি, এই জমি নিয়ে যে দুর্নীতি, সেইটা ঢাকার জন্য এখন আন্দোলন। এই যে ছেলেপুলেগুলোকে নামিয়ে দিয়েছে, তারা না জানে ওয়াকফ, তাদের জিজ্ঞেস করুন না ওয়াকফটা কী, যে সংশোধনীটা, তাদের জিজ্ঞেস করুন তোমার ভাই কত জমি গেছে, উত্তর শূন্য। চাল চুলো নেই, গরিব বাচ্চা ছেলেদের, তাদের হাতে ওই হিংসার অস্ত্র, কিছু পাথর ধরে নামিয়ে দিয়েছেন। কাশ্মীরে বন্ধ হয়ে গেছে অস্ত্র ছোড়া, বাংলায় শুরু হয়েছে। এটাই আমাদের লজ্জার। এবং এই যে যারা বলছেন তারা আসলে নিজেরা এক লপ্তে বিশাল জমি তারা পেয়েছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিষয়ে তদন্ত হোক, ওয়াকফে তার কত সম্পত্তি রয়েছে। ববি হাকিমের বিরুদ্ধে তদন্ত হোক, ওয়াকফে তার কত সম্পত্তি রয়েছে। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে যাবে। সেটা যাতে না বেরোয়, সেই কারণেই এই রাজ্যে অশান্তি তৈরি করা হচ্ছে, সাধারণ মানুষ এবং হিন্দুদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।